সবাই নিজে একটু সময় কাটান, সেটা উপেক্ষা করে ত্যাগ করে এখানে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে আপনাদের আমাকে সাইড দিতে হবে, আপনি প্রত্যাশার কথা বলছেন এবং সে ব্যাপারে আমার কি করণীয়তা জানতে চাইছেন বা শুনছেন। এই যে অংশগ্রহণটা আপনারা করেছেন সেটা এলাকার স্বার্থে, সার্বজনীন স্বার্থে, অথবা ধরেন রাজনীতিকে জবাবদিহি করার স্বার্থে, জনপ্রতিনিধির দায়িত্ব সম্পর্কে সজাগ করার স্বার্থে এই যে উপস্থিত আপনারা হয়েছেন, একটা অসময় আমি বলবো, সব মানুষ এই সময়টা একটু নিজের জন্য ব্যয় করেন, সেটু ত্যাগ করে যে উপস্থিত হয়েছেন এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আপনারা যখন এভাবে উপস্থিত থাকবেন বা থাকেন তখন রাজনীতি সঠিক পথে চলে, রাজনীতিবিদ তখন তার করণীয় সম্পর্কে জানে এবং তার দায়িত্ব পালন করতে বাধ্য হয়। অর্থাৎ জনগণ যত অধিকার সচেতন হয় রাজনীতির গুণগত তত পরিবর্তন হয়। এই জন্য আপনাদের এই অংশগ্রহণটা ছোট কিন্তু এর গুরুত্ব অনেক বড়। হয়তো আমরা এখানে খুব বেশি মানুষ নেই, হয়তো আমরা ধরে নিই যে আমরা 200-250 মানুষ এখানে আছি। মানুষের সংখ্যা কম হলেও যে জন্য আমরা বসেছি সেটা খুব গুরুত্বপূর্ণ। আমরা রাজনীতিতে এই কালচারটা এস্টাবলিশ করতে চাই, অর্থাৎ জনগণ হিসাবে আপনার করণীয়, আপনার ভাবনা, আপনার প্রত্যাশা, এটা আমরা পলিটিশিয়ানরা ধারণ করব, আপনাদের সমর্থন নিয়ে, রায় নিয়ে আবার সেটা বাস্তবায়ন করব। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা বাংলাদেশে প্রতিষ্ঠিত না। আমার দল বিএনপি এবং আমি এটা প্রতিষ্ঠিত করতে চাই। সব সমস্যা রাতারাতি সমাধান হবে না, আমাদের রাষ্ট্রের কিছু সীমাবদ্ধতা আছে, আমাদের ধরনের সক্ষমতার সীমাবদ্ধতা আছে, কিন্তু আমরা চিহ্নিত যদি করতে পারি ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে সেগুলি সমাধান করা যাবে। যেমন বললেন এখানে একটা কসাইখানার মতো করা হয়েছিল পরিকল্পিতভাবে বড় পরিসরে। অত বড় ভবনের প্রয়োজন আছে কিনা আমি একবার ওর মধ্যে ঢুকেছি, আমার কাছে মনে হয়েছে প্রয়োজন নাই। কতটুকু ব্যবহার হয় আমি তো জানি না, আমার মনে হয় স্বল্প পরিসরে ব্যবহার হয় অথবা হয় না। এটা একটা আপনাদের খুব ন্যায্য প্রস্তাবনা, বাস্তবিক প্রস্তাবনা। এই জায়গায় এই অঞ্চলের সব গরু জবাই করে তারা সেখান থেকে নিয়ে গিয়ে মাংস বিক্রি করবে, তার জন্য অত বড় একটা ভবনের প্রয়োজন আছে, তার রক্ষণাবেক্ষণ করার প্রয়োজন আছে বিধায় আমার মনে হয় না এটা একটা অপচয়। এই ভবনটার সঠিক ব্যবহার করা যেতে পারে, আপনি যেটা বলেছেন কিছু সুযোগ সুবিধা আরো নিশ্চিত করে একটা বড় পরিসরে কমিউনিটি সেন্টার অথবা ইনডোরে আরো কোনো কিছু ব্যবহার করা যায় কিনা, এটা ন্যায্য দাবি। প্রাথমিকভাবে আমি কিন্তু দেখেন, আপনি প্রথমেই বলেনি আমি অন্য পলিটিশিয়ানদের মতো না, প্রলুব্ধ করার কথা আমি শিখিনি বলতে পারি না, তবে প্রাথমিকভাবে আমার মনে হয়েছে এইটা কমিউনিটি সেন্টার করা যুক্তিযুক্ত এবং করা যাবে মনে হয়েছে। এটা একটা ন্যায্য দাবি এবং এটা করার প্রয়োজন আছে এবং আমার জায়গা থেকে এটা বাস্তবায়ন করা সম্ভব, এটা আমার মনে হয়েছে। ডেফিনেটলি আফটার ইলেকশন সিটি কর্পোরেশনের সাথে কথা বলে ভিতরে যদি আরো কিছু সংস্কারের প্রয়োজন হয়, পরিবর্তনের প্রয়োজন হয়, করে ধরে নিতে পারেন যে এটা একটা কমিউনিটি সেন্টার হচ্ছে। বিদ্যুৎ বিল, পানির বিল, ভুতুড়ে বিল এই দেশব্যাপী আছে। আমি যতটুকু জানি আমাদের বিদ্যুৎ বিলের জায়গাটা কিছুটা ত্রুটি আছে যেভাবে তারা করে, এটা সরকারও জানে এবং সরকার স্বীকার করেছে। কিন্তু এই প্রকল্পটা ব্যক্তিগতভাবে সমাধান করার জন্য, মানে ব্যক্তি গ্রাহক পর্যায়ে, গ্রাহক মানে আপনার মিটারে ভুতুড়ে বিল আসছে, আপনার মিটারটাই পরিবর্তন হয়ে গেলে হবে, বিষয়টা এরকম না। সার্ভারে আমার কাছে অনেকের এই অভিযোগ আছে যে ওই সিস্টেমটাই ত্রুটিযুক্ত, করতে চেয়েছিল আধুনিক সিস্টেম, কিন্তু আধুনিক সিস্টেমটা খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হয়নি, এটা ত্রুটি আছে এবং এই ত্রুটি সংশোধন করবার জন্য সরকারও তাগাদা অনুভব করছে। আমি চাইবো আমাদের দল সরকার গঠন করলে, যেহেতু এটা জনগণের ভোগান্তি হচ্ছে, জনগণ বিদ্যুৎ ব্যবহার করছে কম, পেমেন্ট করতে হচ্ছে বেশি, তো একটা জনকল্যাণের রাষ্ট্রে জনদুর্ভোগ কাম্য না, বিধায় এ ব্যাপারে বৃহত্তর পরিসরে সরকার কি করতে পারে সে বিষয়ে আমি সরকারের দৃষ্টিতে এনে সমাধান করবার জন্য চাপ প্রয়োগ করব অথবা উদ্যোগী হব।
কিন্তু আমি বলতে পারছি না যার যার বিচ্ছিন্নভাবে আসছে মানেই বিদ্যুৎ বিল আসছে মানেই সাথে সাথে ওটা ব্যক্তি পর্যায়ে সমাধান করা সম্ভব। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করি, আপনারই রাষ্ট্রের মালিক, আপনারা সচেতন নাগরিক, আপনারা জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখছেন, আপনার দেশ, আপনার জন্মভূমি। আমাদের কিছু প্রবলেম থাকে যেটা কিন্তু ইচ্ছা করলেই আপনি সমাধান করতে পারেন না। এটা একটা সমন্বিত উদ্যোগ নিতে হয়, সরকারকে নিতে হয়, রাষ্ট্রকে নিতে হয়, কিছু পারিপার্শ্বিকতা আছে। তো এই প্রবলেমগুলি কিছুটা আমার হাতে এককভাবে নয়, অর্থাৎ আমি উদ্যোগ নিতে পারবো আপনাদের স্বার্থে, বাস্তবায়ন করবে সরকার। সরকার আবার ইচ্ছা করলে বাস্তবায়ন সাথে সাথে করবে তা পারে না, তারও কিছু ইনিশিয়েটিভ নেওয়ার জন্য সময় লাগে। ডেফিনেটলি এটা যেহেতু জাতীয় সমস্যা, ঢাকা শহরের সমস্যা, সমাধান করবার জন্য আমাদের দল সরকার গঠন করলে উদ্যোগ নেবে, অথবা তার সে যাতে উদ্যোগ নেয় সে ব্যাপারে আমি আপনাদের প্রতিনিধি হিসাবে সচেষ্ট থাকবো, সমাধানের একটা পথ বের করতে পারবো। ওয়াসা একই প্রবলেম, এবং আমরাও করি এটা। ওয়াসার কর্মকর্তারা অনেক সময় বেশি বিল করে কন্ট্যাক্ট করে ফেলে যে আপনার বিল বেশি আসে, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করেন, মাসে এতদিন কম করে দিব। কিন্তু ওয়াটার বিল আমি যতটুকু জানি, আপনি যদি সচেতন হন, আপনি নিজে যদি আপনার মিটারটাকে আগে টেস্ট করেন, দেখেন যে মিটারটা ঠিক আছে, তারপর রিডিং গুলি যদি আপনি নিজে একটু নিয়ে রাখেন, পরের বিলে আবার রিডিংটা কত হচ্ছে এটা যদি একটু দেখেন, আমার বিশ্বাস আপনি একটা পণ্য বাজারে কিনতে গেলে কিন্তু জেনে বুঝে দেখে আনেন, কিন্তু আপনার বাসায় একটা মিটার আছে ওয়াটার, কিন্তু জীবনে বন্ধুটা দেখেন না। এটা আপনারা যদি একটু সচেতন হন, আমার বিশ্বাস ভুতুরে বিল করতে ওয়াসা পারবে না। কারণ ওয়াসার মিটারগুলি ওয়াকে চোর না, ওর সিস্টেমটা ঠিক আছে। ব্যক্তিগতভাবে আপনার মিটার যদি ত্রুটিযুক্ত হয়, আপনি মিটারটা চেঞ্জ করে নিলেন। হ্যাঁ, ওয়াসায় ঢালাওভাবে সব জায়গায় ভুতুরে বিল হয়, এটা কিন্তু সিস্টেমগত কোনো প্রবলেম না, ব্যক্তিগত মিটার অথবা ধরেন আপনার সচেতনতার অভাব। আমি প্রাথমিকভাবে যা বুঝতে পারছি আর কি। তো সে ব্যাপারে আপনারা একটু সজাগ হন নিশ্চয়ই, মিটারের ব্যাপারে ভুতুরে বিল হচ্ছে কিনা। আর কোনো কর্মকর্তা কর্মচারী যদি আপনাদেরকে অনৈতিক সুবিধা নেওয়ার জন্য ডিস্টার্ব করে, ভুতুরে বিল করে, যাতে ওর সাথে আপনি আপোষ করেন, কন্ট্যাক্ট করেন, তাহলে অনুগ্রহ করে আপনার কিচ্ছু বলতে হবে না, ওই কর্মচারীর নাম্বারটা অথবা নামটা আমাকে দিলেই হবে। ডেফিনেটলি আপনার মিটারটা তো ভুতুরে বিল যাতে না হয় আমি তাকে বলে দেবো, আর তার জন্য যদি কোনো শাস্তিযোগ্য অপরাধ করে তার শাস্তি হবে। এলাকায় বসবাস করছেন, ভালো আছেন সবাই? কেন আমাদের রাজনীতির নামে কেউ সে চাপটাপ করে টাকা পয়সা নেয় না? কেন নেতারা বলে না যে আমরা ক্ষমতায় আসতেছি, আমাকে টাকা দিতে হবে, ফ্যাক্টরি চালাতে হলে আমাকে কন্ট্যাক্ট না করে চালাচ্ছেন কেন, মাসে এত দিতে হবে, আনালে একবারে দিয়ে দেন 2000, 10 লাখ, 20 লাখ, 50 লাখ, বলে না? বলে না। নাকি ভয় বলছেন? আসতে তো বলছেন বলে না, না দিচ্ছেন, আর মানে অকষ্টে আর বলছেন না ভয়ে, এরকম নাই তো? আচ্ছা, যদি থাকে সে দায় আমাদের দল, অন্য কোন দল, কোন সন্ত্রাসী গোষ্ঠী বাহিনী এদের কাছে কোনো অনৈতিক সুবিধা দেবেন না। দায়িত্ব আমার। কারোকে ভয় পাবেন না, রাজনীতিক হোক আর সন্ত্রাসী হোক, আর ওই যে কি বাহিনী টাহিনী আছে, অনেক বাহিনীর নামটা এই এলাকায় আছে, মনে রাখবেন যারা হিডেন থাকে, পালিয়ে থাকে, তারা কোনো বাহিনী নয়, তারা দুর্বৃত্তের কোনো শক্তি নেই। প্রতিরোধ করবেন, প্রয়োজন আমাকে ডাকবেন। যারা দূরে থাকে, যারা মানুষকে চেহারা দেখাতে পারে না, তারা বাহিনী নয়। আমরা বিনা কারণে ভীত হয়ে আত্মসমর্পণ করি, বিদায় তারা এগুলি নেয়, কোনো সুযোগ নেই নেওয়ার। যত বড় বাহিনী হোক, সে দলের হোক, দলের বাইরে হোক, জাস্ট আমাকে জানাবেন, তাৎক্ষণিক সমাধান, তাৎক্ষণিক সমাধান। আমরা কোনো অনৈতিক শক্তির কাছে, অবৈধ শক্তির কাছে মাথা নত করবো না, এরকম একটা সমাজ আমরা করতে চাই। হাজারীবাগের যে কয়জন এখানে আপনারা আছেন, এই কয়জন লোক যদি আমরা ঐক্যবদ্ধ হই, কোন শক্তি আছে অন্যায় করবে? আপনারা অনেক শ্রমিক শ্রেণী এখানে আছেন, আমার মনে হয় যে 50 কেজি 60 কেজি মাথায় তুলে ফেলেন, মাছের বয়স হয়েছে কিন্তু শরীরে মাছের এখনো তরতা যায়, একবার হ্যামার দিয়ে একটা বাড়ি মানে পাটা ভেঙে দিয়ে আমাকে খবর দেবেন যে আসছিল এরকম করতে বেঁধে রাখছে, করেন না, কিছু করেন, কিছু দৃষ্টান্ত স্থাপন করেন না। জীবন তো সবাই চলে যেতে হবে রে ভাই, চলে যেতে হবে না? একটা দুষ্কৃতিকারী যারা ডিস্টার্ব করে, কিশোর গাছ আটকায় মারতে যদি মায়া লাগে, আমার কাছে ধরে রাখেন, আমাকে খবর দেন, আসি, তারপর দেখি তার পরিবারকে জিজ্ঞেস করি যে এই ছেলেকে সে
নিয়ন্ত্রণ করবে কি করবে না, নাকি আমাদের রাষ্ট্রের কাছে হাতে তুলে দেব? কোন দুষ্কৃতিকারী, আমি আবারও বলছি, হাজারীবাগের বিচরণ করতে পারবে না, ওই দিন শেষ। কোন বাহিনী, দুষ্কৃতিকারী, আর আপনাদেরও সমস্যা আছে আমাদের নাগরিকদের। এই যে যারা বড় বড় শিল্পপতি আমার পাশে দেখবেন বসে আছেন, বড় ইন্ডাস্ট্রির মালিক, শত কোটি টাকা ইনকাম করে, আরেকজনের গোপনে 2 লাখ দিয়ে ওই সন্ত্রাসী লালনও করে। চিন্তা করে, ও উঠতি সন্ত্রাসী ইয়াং ম্যান, ওর বাহিনী আছে, ওরে হাতে থাকলে আরেকজনের ধমক দিতে পারবে, অসুবিধা কি? আমি করি বছরে 100 কোটি টাকা ইনকাম, ওরে যদি এই বছরে মনে করেন 2 ঈদে 2 লাখ 4 লাখ, আর মাসে গেলে 20,000 করে দিলে কত আর নেবে? সব মিলে 3 লাখ 4 লাখ। ওটা তুমি একটা কর্মচারীর দানই করে দিয়ে দিলাম, একটা সন্ত্রাসীর, ও ভালো থাকলো, আমারও শক্তি হয়ে গেল। এরকম হলে তো তখন আর আমি পারি না। আপনারা প্রশ্রয় দেবেন না, দায়িত্ব আমার, দায়িত্ব আমার। যদি ব্যর্থ হয়ে চার্জ করবেন যে রবি সাহেব আপনি দায়িত্ব নিয়ে আসছিলেন, আপনার কাছে বলেছি অথবা টাকা দিয়ে নিবে, আমার পরিবার এখনো অনিরাপদে আছে, আমি আমার ক্ষতি হয়ে যেতে পারে, আমার তো বলবেন আপনার পরিবারের দায়িত্ব আমার, নিরাপদের দায়িত্ব আমার। কোন সন্ত্রাসী, দুষ্কৃতিকারী, অবৈধ সুবিধাভোগী এই সমাজে স্থান থাকবে না। রাষ্ট্রে আপনি নিরাপদ থাকবেন, সামাজিক ভাবে আপনি নিরাপদ থাকবেন। আপনার যোগ্যতা অনুসারে আপনি ব্যবসা করবেন, আপনার যোগ্যতা অনুসারে আপনি ইনকাম করবেন, স্বস্তিতে থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, কোন বিভাজন এখানে চলবে না। যাই হোক, অনেক সময় হয়েছে, আমার ভালো লেগেছে আপনাদের সাথে এসে মত বিনিময় করার জন্য। আপনারা খেটে খাওয়া মানুষ, যার চেহারা দেখে বুঝতে পারছি। হয়তো